আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অপরূপা। দেখতে থাকুন এখনকার সংবাদ শিরোনামগুলি। আম্বেদকর জন্মজয়ন্তী উপলক্ষে সাবরুমের স্বচ্ছতা অভিযান, মূর্তি পরিষ্কার করে শ্রদ্ধা নিবেদন প্রস্তুতি। মাত্র 4 দিনের ব্যবধানে 2 হাতে মৃত্যু, বন দপ্তরের ভূমিকা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। দীর্ঘদিন ধরে বন্ধ সাবরুম ফরেস্ট অফিসের নিচের গেট, ঘুরে যাতায়াতে এলাকাবাসীর চরম ভোগান্তি ও বাড়ছে ক্ষোভ। ভোট শেষে ফলাফলের আগে বিজেপির বৈঠক, আশাবাদী মুখ্যমন্ত্রী মানিক সাহা। স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু, ফটিকরাই এলাকা জুড়ে শোক ও চাঞ্চল্য। ফেসবুক সেলিব্রিটি মাধবী বিশ্বাস ও পুত্রের উপর হামলা, নিন্দার ঝড়। এখন সংবাদ বিস্তারিত। আগামীকাল 14 এপ্রিল ভারতের ইতিহাসে এক গৌরবময় দিন। এই দিনে জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি ডক্টর বি.আর. আম্বেদকর। তার 135তম জন্মজয়ন্তীকে ঘিরে সারা দেশের মতো সাবরুম মহকুমাতেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এই উপলক্ষে একদিন আগে শুরু হলো প্রস্তুতি। বিজেপির সাবরুম 40 মণ্ডলের উদ্যোগে ডাকবাংলো এলাকায় অবস্থিত আম্বেদকরের মূর্তিতে কেন্দ্র করে চালানো হয় ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। শনিবার সকাল থেকেই মণ্ডলের কর্মী ও সমর্থকেরা একত্রিত হয়ে মূর্তির চারপাশে পরিচ্ছন্নতার কাজ শুরু করেন। মূর্তিটি ধুয়ে মুছে পরিষ্কার করা হয় এবং আশেপাশের এলাকায় জমে থাকা আবর্জনা সরিয়ে পরিবেশকে পরিচ্ছন্ন করে তোলা হয়। পাশাপাশি রাস্তার ধারে স্বচ্ছতা অভিযান চালিয়ে এলাকার সৌন্দর্যও বাড়ানো হয়। কর্মীদের মতে ডক্টর আম্বেদকর শুধু সংবিধানের প্রণেতা নন, তিনি ছিলেন এক মহান সমাজ সংস্কারক, যিনি সারা জীবন দলিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। তার সেই আদর্শকে স্মরণ করেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাবরুম 40 মণ্ডলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল জন্মজয়ন্তী উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠান পালন করা হবে। এদিন মূর্তিতে মাল্যদান, শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং বিভিন্ন সামাজিক কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতে মণ্ডলের বহু কর্মী, স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পরিবেশ পরিষ্কার রাখার বার্তাও স্পষ্টভাবে তুলে ধরা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নীরব জঙ্গলে যেন ভেসে উঠছে একটাই প্রশ্ন, আর কত? মাত্র কয়েকদিনের ব্যবধানে 2 হাতে মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে এলাকাবাসী। বেদনা, ক্ষোভ আর উদ্বেগ সব মিলিয়ে পরিস্থিতি এখন ভারী হয়ে উঠেছে। প্রথম ঘটনাটি ঘটে 8 এপ্রিল পেচারথলের আন্ধারছড়া এলাকায়। সেখানে একটি প্রায় 14 বছরের হাতির মৃত্যু হয়। ঘটনাটি নিয়ে কিছুটা শোক থাকলেও সময়ের সঙ্গে তা মেনে নেওয়ার চেষ্টা করেছিলেন স্থানীয়রা। কিন্তু তার রেশ কাটতে না কাটতে 10 এপ্রিল ঠান্ডাছড়া এলাকায় আরও একটি মর্মান্তিক ঘটনা সামনে আসে। প্রায় 45 বছরের একটি হাতির মৃত্যু হয়। পরপর এই 2 মৃত্যুর ঘটনার স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে বন দপ্তরের ভূমিকা নিয়ে। এলাকাবাসীর একাংশের দাবি, পর্যাপ্ত খাদ্যের অভাব এবং সঠিক পরিচর্যার ঘাটতির কারণেই এই মৃত্যুগুলি ঘটছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বন্যপ্রাণীদের দেখভালে গাফিলতি চলছে, যার ফলে এমন ঘটনা সামনে আসছে। এই পরিস্থিতিতে দ্রুত তদন্ত এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জোরদার হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য কার্যকর পরিকল্পনা গ্রহণেরও আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। পরপর 2 হাতির মৃত্যু শুধু একটি সংবাদ নয়, এটি আমাদের বন্যপ্রাণী সংরক্ষণ ব্যবস্থার উপর একটি বড় প্রশ্ন চিহ্ন তুলে দিল। এখন দেখার এই ঘটনার পর প্রশাসন কতটা সক্রিয় ভূমিকা নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। একটি গেট বন্ধ, আর তাতেই যেন থমকে গেছে শত শত মানুষের প্রতিদিনের পথ চলাচল। সাবরুম মহকুমার ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা একটি গেট ঘিরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, করোনা মহামারীর সময় নিরাপত্তার স্বার্থে সাবরুম ফরেস্ট অফিসের নিচের গেটটি বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরও গেটটি আর খোলা হয়নি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ ক্রমশ বাড়ছে এলাকায়। এই গেটটি বন্ধ থাকায় প্রতিদিন পথচারী, স্কুলের ছাত্রছাত্রী এবং আশেপাশের এলাকার মানুষদের প্রায় 2 থেকে 3 কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এতে সময়ের অপচয় তো হচ্ছেই, পাশাপাশি শারীরিক কষ্টও বাড়ছে। বিশেষ করে বয়স্ক মানুষ, ছোট ছোট পড়ুয়া এবং জরুরি কাজে যাতায়াতকারী সাধারণ মানুষের জন্য এই সমস্যা আরো জটিল হয়ে উঠছে। এই নিয়ে আমাদের প্রতিনিধির কাছে বিভিন্ন সমস্যার অভিযোগ তুলেন দমদমা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রঞ্জিত সিং। আজকে প্রায় করোনাকালীন সময় থেকে
2019 সাল থেকে যে ফরেস্ট অফিসের যে গেটটা মূল গেটটা বন্ধ রয়েছে, যার কারণে আমাদের এই এলাকার বিশেষ করে নগর পঞ্চায়েতের 4 নম্বর 5 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে দমদমা পঞ্চায়েত এলাকার এছাড়াও পথচলতি অনেক মানুষ এই ফরেস্ট অফিস দিয়ে যাতায়াত করে। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ে স্টুডেন্ট, বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীরাও, এই গরিব অংশের ছাত্রছাত্রীরা এই গেটগুলা বন্ধ থাকার কারণে গাড়ি দিয়ে যাতায়াত করতে হয়, অনেক কষ্টসাধ্য হয়। গার্ডিয়ানরা আমার কাছে 2-3 বার বলেছে যাতে এই গেটটা খুলে দেওয়া হয়। খুলে দিলে আমাদের বিশেষ করে আমি নগর প্রশাসন, সাবরুমের নগর প্রশাসন থেকে শুরু করে বন দপ্তর যিনি এখানে বিট অফিসার আছেন ওনাদের কাছে আমার বিনম্র আবেদন যাতে এই গেটটা খুলে দেওয়া হয়, সাধারণ মানুষের যাতায়াতে যাতে সুবিধা হয়, স্কুলের ছাত্রছাত্রীদের যাতে যাতায়াতে সুবিধা হয়। এই গেটটা কখন বন্ধ হয়েছিল? 2019-এ করোনাকালীন পরিস্থিতিতে এটা বন্ধ হয়েছিল। স্থানীয়দের আরও একটি অভিযোগ, বিষয়টি বহুবার বন দপ্তর এবং সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আনা হলেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধান মেলেনি। ফলে প্রতিদিনের এই দুর্ভোগ যেন নিত্যদিনের বাস্তবতায় পরিণত হয়েছে। আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে আরও একজন বিশিষ্ট এলাকাবাসী জানান, দ্রুত গেটটি খুলে দেওয়ার জন্য তারা প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করেছেন। তাদের মতে একটি ছোট উদ্যোগই এই বড় সমস্যার সমাধান করতে পারে। এলাকাবাসীর এখন একটাই প্রত্যাশা, প্রশাসন যেন বিষয়টিকে গুরুত্ব দেয় এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে তাদের মুক্তি দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এই গেটটি কখন বন্ধ হয়েছিল? এই গেটটা বিগত 2019-এ যখন করোনা চলে তখন হঠাৎ একদিন ওই দপ্তর এবং বন দপ্তর এবং নগর পঞ্চায়েতের প্রশাসনের কিছু লোক এসে হঠাৎ করে বন্ধ করে দেয়। যখন বন্ধ করে তখন আমরা ওদেরকে না করেছি যে এটা বন্ধ করবেন না। এই রাস্তা দিয়ে আমরা ছোটোবেলায় স্কুল, ওখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, এই এলাকার স্কুলে যাই, SDM অফিস আছে, কোর্ট আছে, এখানে দোলবাড়ি, দমদমা, বজননগর, ছোটকিল প্রচুর লোক। এখানে একটা বাস স্টপেজ আছে, এই বাস স্টপেজের নামে না এখান থেকে শর্টকাটে তারা SDM অফিস, কোর্ট যায়। এরপরে খুলে দেওয়ার কথা, কী কারণে কেন এটা খুলছে না আমরা বুঝতে পারছি না। তবে প্রশাসনের নিকট আমরা অনুরোধ করব এই গেটটা যাতে তড়িঘড়ি খুলে দেওয়া হয়, তাহলে আমাদেরকে খুব উপকার হবে। এডিসি নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ হতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তৎপরতা। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বিজেপির প্রদেশ কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। সূত্রের খবর, বৈঠকে মূলত আসন্ন ফলাফলকে কেন্দ্র করে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কোন কোন কেন্দ্রে কী ধরনের ফলাফল হতে পারে সেই বিষয়ে খুঁটিনাটি তথ্য সংগ্রহ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আগামী 17 তারিখের ভোট গণনার দিন দলীয় নেতৃত্ব কিভাবে পরিস্থিতি সামাল দেবে সেই বিষয়েও দিক নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, এডিসি নির্বাচনের ফলাফল নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী। তবে ফলাফল যাই হোক না কেন রাজ্যের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন দলীয় নেতৃত্বকে। সব মিলিয়ে ভোট গ্রহণ শেষ হলেও এখন নজর 17 তারিখের গণনার দিকে। সেদিনে স্পষ্ট হবে এডিসি এলাকার জনমতের চূড়ান্ত রায়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কালকে তো ইলেকশন হলো এডিসি, আর আজকে ইলেকশনের পরে এটা আমাদের সবসময় একটা মিটিং হয়। বিভিন্ন যে আমাদের ক্যান্ডিডেট থেকে শুরু করে আমরা যে ক্লাস্টার বানিয়েছিলাম তাদের থেকে আমরা রিপোর্ট নিলাম। তো এক একটা কেন্দ্রের কী রিপোর্ট, কীরকম ভোট আমরা পেতে পারি, এগুলো আমরা সবসময় আমাদের নিয়ম অনুসারে করে থাকি। এইবারও আমরা করলাম। এখন পর্যন্ত যা রিপোর্ট দিল দেখলাম যে মোটামুটি ফেভারই আছে আমাদের, চিন্তার কিছু নেই। বাকি তো রেজাল্ট বেরোলে বোঝা যাবে, কারণ এটা তো আমাদের রিপোর্ট এবং যারা মাঠে ঘাটে আছে তাদের রিপোর্ট, এবং আমাদের যে পোলিং এজেন্টরা থাকে সেই এজেন্টের থেকে তারা যেভাবে চিন্তা ভাবনা করে সেটা দেখে বুঝে, এটা আন্দাজ, এটা অনেকটা বলে যে স্যাম্পল স্টাডি। নিঃশব্দ এক সন্ধ্যা, আর তারপরেই নেমে এলো শোকের ছায়া।
ঊনকোটি জেলার ফটিকরাই থানার অন্তর্গত কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের তারাপুর 5 নম্বর ওয়ার্ডে এক স্কুল পড়ুয়া ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি এলাকার গভীর শোক ও উদ্বেগের পরিবেশ তৈরি করেছে। মৃত ছাত্রীর নাম সানিকা আক্তার, ডাকনাম তানিয়া। সে ফটিকরাই বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিল। জানা গেছে রবিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা বাজারে গেলে সে বাড়িতে একা ছিল। সেই সময় ঘরের ভেতরেই তার মৃত্যু হয়। পরিবারের লোকজন বাড়িতে ফিরে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত ফটিকরাই প্রাথমিক হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে সোমবার ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ঘটনা এমনি কিন্তু হয়েছে না, কোনো গালাগালি হয়েছে না, হস্তাহস্তি হয়েছে না, তাই খেলাধুলা থাকছে। হঠাৎ দেখা যায় একটা আমার কন্যার চিত্রা দিল, শাশুকেও টিকা করে থাকছে। ও গিয়া দেখি তাই লোকটি থাকে, দিকটাও আমি লাগাইছি। ওনার কিছু করতাম না, আমার দিকটা তার কি নাম? বয়স কত? কোন ক্লাসে পড়ে তাই? বাড়িটা কোন জায়গাতে এখন? আর ঘটনাটা করার সময় হয়েছে মানে গতকালকে রাত্রে বেলা? কালকে রাত্রে ওনারা নিয়ে আসছিল একজন সানিকা বেগম নামে একজন রোগীর বডিরে। তো আনার পরে আমি তো পাইছি না, চেষ্টা করছি কিছুক্ষণ, লাইফ সেভিং কিছু প্রসিজার সিপিআর টিপিআর দিছি, বাট পেশেন্ট আসিল না। তারপরে পুলিশ ইনফরমেশন দেওয়া হয়েছে, অ্যাকর্ডিংলি আজকে পোস্টমর্টম করা হয়েছে। রিপোর্ট আমি কিছুক্ষণের মধ্যে দিয়ে দিব, বাকি তো পরের রিপোর্ট। ফেসবুকে পরিচিত মুখ মাধবী বিশ্বাস ও তার নিরপরাধ পুত্র দুষ্কৃতীদের হামলার শিকার হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে রবিবার কাপড়ে মুখ ঢাকা একদল দুষ্কৃতী মাধবী বিশ্বাসের বাড়িতে হানা দেয়। তারা বাড়িঘর ভাঙচুর করে তছনছ চালায় এবং হামলা চালায় তার ও তার ছেলের উপর। ঘটনায় দুজনেই গুরুতরভাবে আহত হন। সোমবার তাদের দেখতে জিবি হাসপাতালে যান বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি তোলেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। সাধারণ মানুষের দাবি, দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনা তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের খুঁজে বের করতে তৎপরতা চালানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মাধবী বিশ্বাস এবং তার ছেলের উপর গতকাল রাত্রিতে যে ভয়াবহ হামলা এবং তাদেরকে খুনের উদ্দেশ্যে গুরুতর জখম করা হয়েছে, এটা আজকে জানতে পেরেই ছুটে এলাম। ছুটে এসে আমরা শুনলাম মাধবী এবং মাধবীর তার ছেলের কাছ থেকে গতকাল মধ্যরাত্রিতে একদল দুষ্কৃতিকারী, এর মধ্যে একজন দুজন মহিলাও ছিলেন, তারা মুখে কাপড় বেঁধে হাতে রড লাঠি নিয়ে মাধবীর বাড়িতে আক্রমণ করে বাড়িঘর ব্যাপক ভাঙচুর করে, তছনছ করে, লণ্ডভণ্ড করে এবং মাধবী এবং মাধবীর ছেলেকে মেরে মাধবীর তো 5টা সেলাই করতে হয়েছে মাথায়, ছেলের মাথায় 5-7টা সেলাই করতে হয়েছে। কোনো ক্রমে তারা বেঁচে গেছে। শুনলাম পুলিশ গিয়ে পরবর্তী সময় উদ্ধার করে তাদেরকে হাসপাতালে ভর্তি করেছে। আর যেটা বললো মাধবীর ছেলে, যে ঘটনাস্থল থেকে দুষ্কৃতিকারীরা ভিডিও করে দেখাচ্ছিল যে স্যার দেখুন আমরা ঠিক মতো দাওয়াই দিয়েছি। তো ভয়ঙ্কর ঘটনা। আর এটা কেন হয়েছিল এটা বোঝার কোনো বাকি নেই, কারণ যেহেতু মাধবী সমাজ মাধ্যমে নিজের মত প্রকাশ করে, বিভিন্ন বিষয়ে সরকারের বিরুদ্ধে মুখ খুলেছে, সরকারের সমালোচনা করেছে, সেই কারণেই মাধবীকে শিক্ষা দেওয়া হলো। এর আগে আমরা দেখেছি মাধবীর বিরুদ্ধে কতগুলো মামলা করা হয়েছিল, সেই সমস্ত মামলা মাধবী জামিন পেয়েছে, জামিনে আছে। এখন ভেবেছিল বোধহয় মামলার ভয়ে, পুলিশের ভয়ে মাধবীর মুখ খুলবে না, কিন্তু মাধবী তো মুখ খুলছে বিভিন্ন সামাজিক সমস্যা, জনগণের স্বার্থে, সেটা ওদের সহ্য হচ্ছে না। এতে প্রমাণিত হলো, নতুন করে প্রমাণের পিছনে যে আমাদের রাজ্যে কথা বলার অধিকার, বাক স্বাধীনতা, এগুলোকে চিরতরে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব, দাবি জানাবো, আপনারা ব্যবস্থা নিন। এতদিন তো মাধবীর বিরুদ্ধে আপনারা খুব তৎপর ছিলেন। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।